পৃথিবীর এক কোণে যেখানে আকাশ ছুঁয়ে দেখে বরফে মোড়া পাহাড়, যেখানে নিঃশব্দে জেগে আছে এক নীল জলের স্বপ্ন, গুরুদংমা লেক। সিকিমের উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,800 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদ শুধু প্রাকৃতিক নয়, আধ্যাত্মিকতারও প্রতিচ্ছবি। বৌদ্ধ, শিখ এবং স্থানীয় বিশ্বাসে মোড়া এই লেক আজও বহন করে হাজার বছরের রহস্য। একবার চোখ মেললেই আর চোখ ফেরানো যায় না। এ যেন স্বর্গ ছুঁয়ে দেখা এক নিঃশব্দ বিস্ময়। গতি থেমে যায় এখানে এসে, সময় হারায় পথ, শুধু রয়ে যায় এক অনন্ত বিস্ময়, এক অনবদ্য সৌন্দর্য। তুষারাবৃত্ত পর্বত শৃঙ্গের মাঝে এক বিস্ময়, এক সৌন্দর্য যার রং পাল্টায় সকাল, বিকেল আর সন্ধ্যার ছোঁয়ায়। গুরুদংমার শুধু একটি গন্তব্য নয়, এ এক অভিজ্ঞতা, শরীরের নয়, আত্মার। সিকিমের উত্তর প্রান্তে বরফে মোড়া পাহাড়ের মাঝে এক অলৌকিক সৌন্দর্যের আরাধনা, যার সামনে শব্দ থেমে যায়, ভাষা হারিয়ে যায়। লোককথা বলে গুরু নানক স্বয়ং এই লেকে আশীর্বাদ করেছেন, তাই শতবর্ষ পেরিয়েও এই বরফাচ্ছন্ন ভূমিতে লেকের এক কোণে আজও জল জমে না। এ কি বৈজ্ঞানিক ব্যাখ্যা নাকি ঈশ্বরের হাতের ছোঁয়া? তোমরাই ঠিক করো। স্বাগতম গুরুদংমা লেকে। গুড মর্নিং ফ্রম লাচেন। সকাল হয়ে গেছে, খুব সুন্দর একটা সকাল, কিন্তু ভীষণ ঠান্ডা এখানে। ড্রাইভার দাদা অলরেডি কিন্তু চলে এসেছেন সকালবেলায়। আর এখন আমি এখান থেকে যাব যেটার জন্য আমি লাচেনে এসেছি, মানে গুরুদংমা লেকের জন্য। তো চলো, আর বেশি দেরি করব না, কারণ অনেকটা পথ এখনও পেরোতে হবে আমাকে। আর গুরুদংমার যেতে এখান থেকে মোটামুটি 3 ঘন্টার মতন কিন্তু সময় লাগবে। তাই চলো আর দেরি না করে পথে বেরিয়ে পড়া যাক। আর পথে তোমাদের সঙ্গে যেতে যেতে আবার আমি কথা বলছি। তো চলো। লাচেন থেকে গুরুদংমারের ডিস্টেন্স 64 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতন। রাস্তা খারাপ থাকায় সময় একটুও নষ্ট করা চলবে না আমাদের। সকাল 7টার সময় আমি গুরুদংমারের পথে রওনা হয়ে পড়লাম। Ai boxes zo. গুরুদংমারের পথের রাস্তা যেন এক অবিচ্ছিন্ন সংগ্রামের গল্প। ঝাঁকুনি আর পাথুরের বাঁকে বাঁকে এক অদ্ভুত উত্তেজনা মিশে থাকে, যা প্রতিটি যাত্রীকে ধৈর্য ও সাহস পরীক্ষা করতে বাধ্য করে। যেখানে প্রতিটি চাকা যেন পাহাড়ের রুক্ষ বুকে ধাক্কা খায়। বাতাস পাতলা, শ্বাস কষ্টকর, আর কখনো কখনো বরফ আর বর্ষণের প্রভাবে রাস্তা হয়ে ওঠে ভিজে ও পিচ্ছিল। এ পথ সহজ নয়, তবে এই কঠিন যাত্রার মধ্যে দিয়েই প্রকৃতির সেই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে পৌঁছানোর আনন্দ আর মহিমা ফুটে ওঠে।
গুরুদংমারের এই রুক্ষ রাস্তা যেন আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্যের জন্য কঠিন পথ পেরোতেই হয়। সম্প্রতিকালে লাচেনে কিছু মাস আগে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ক্লাউডবাস্ট। হঠাৎ আকাশ ফেটে যেন আগুনের স্রোত নেমে এসেছিল পাহাড়ের জনপদে। এই শান্ত লাচেন মুহূর্তেই রূপ নেয় ধ্বংসস্তূপে। সরল মানুষদের স্বপ্ন আর দিন যাপনের ছোট্ট অবলম্বনগুলি ভেসে গিয়েছিল তীব্র জলস্রোতে। সব মিলিয়ে এক বেদনাদায়ক চিত্র গেঁথে গিয়েছিল পাহাড়ের হৃদয়ে। প্রকৃতি, যাকে এতদিন আপন বলে ভেবেছিল লাচেনবাসী, সেই প্রকৃতি হঠাৎ হয়ে উঠেছিল নির্মম। কিছুটা রাস্তা খারাপ, আর তারপর শুরু হয় স্বপ্নের রাস্তা, যেখানে আর ভয় নয়, কাজ করে বিস্ময়। লাচেন থেকে গুরুদংমার যেন এক স্বপ্নের রাস্তা। চারিদিকে বরফে ঢাকা পাহাড় আর শান্তির নিস্তব্ধতা। প্রতিটি বাঁক যেন ছবি আঁকা ফ্রেম। আকাশের নীল আর তুষারের সাদা মিলে এক অপার্থিব সৌন্দর্য। রাস্তার দুপাশে ধপধপে সাদা বরফ, মাঝে মাঝে ছোট্ট ঝর্ণার কলধ্বনি। মনে হয় প্রকৃতি যেন তোমাদের গান শোনাচ্ছে। যতই উপরে উঠি ততই যেন মেঘের রাজ্যে পা রাখছি। মনটা ভরে যায় এই অদ্ভুত প্রশান্তিতে। এই পথ শুধু গন্তব্য নয়, এক অনুভব, যেখানে প্রকৃতি আর নীরবতা একসঙ্গে কথা বলে। গাড়ির জানলা দিয়ে তাকালে দেখা যায় ধূসর পাথরের পাহাড় আর তাদের গায়ে জমে থাকা চিরকালীন বরফ। যতই পথ এগোয় মনে হয় পৃথিবীকে পিছনে ফেলে আকাশের খুব কাছাকাছি চলে এসেছি। আমি এখন চলে এসেছি কিন্তু থাঙ্গু ভ্যালি। গুরুদংমার যাওয়ার পথে এটাই কিন্তু ফার্স্ট ব্রেক যেটা আমরা নিয়েছি, এবং এই ব্রেকটাতে তোমরা কি করতে পারো, এখান থেকে কিছু লাইট ব্রেকফাস্ট করে নিতে পারো। এবং এইখানে দেখতেই পাচ্ছ যে কত পরিমাণে বরফ পড়েছে। কালকে রাত্রে ভীষণ বৃষ্টি ছিল লাচেনে, তো সেই ফলটাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে, যেখানে প্রচুর পরিমাণে বরফ পড়েছে। দারুণ লাগছে। আর এখানে কিন্তু এই গাম বুট কিন্তু মাস্ট, নাহলে কিন্তু এই বরফের মধ্যে জুতো ভিজে যাবে। ইনিশিয়াল লেভেলে বুঝতে পারবে না, বাট তারপরে কিন্তু ভীষণ ঠান্ডা লাগবে। আর জাস্ট একবার এখান থেকে এই ভিউগুলো দেখো, মানে এই ভিউগুলোর জন্যই কিন্তু এত দূরে এখানে আসা। অসাধারণ লাগছে, দারুণ লাগছে কিন্তু। গুরুদংমারের পথে বরফ মোড়ানো রাস্তা যেন আকাশ আর পৃথিবীর মাঝে টানা একটা সাদা ক্যানভাস, যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি নিঃশব্দ কবিতা। চারপাশে শুধু সাদা তুষার, মাঝে সরু পথরা এগিয়ে চলে অজানার দিকে। মনে হয় যেন সময় এখানে ধীরে চলে। পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়ে তৈরি হয় এক রূপোলি ছায়া। বাতাসে ভেসে বেড়ায় জমে থাকা নিস্তব্ধতা। এখানে কিন্তু ভীষণ পরিমাণে স্নোফল হয়েছে, দারুণ লাগছে কিন্তু এখানে। আর মানে চারদিকে যেদিকে দেখবে সেদিকেই কিন্তু বরফ পড়ে আছে, পুরোটাই কিন্তু পুরো সাদা হয়ে আছে, মানে অসাধারণ লাগছে। ভীষণ ঠান্ডা এখানে, কিন্তু খুব সুন্দর করে এখানে রোদও উঠেছে। তো রোদ ওঠার ফলে যেটা হয়েছে যে কিছুটা বেটার লাগছে, কিন্তু নাহলে শরীর আর হাড় ফাড় পুরো খেপে যেত আবার। তো তোমরা এখানে ডেফিনেটলি আসো, টাইম স্পেন্ড করো। ইনফ্যাক্ট গুরুদংমার যাওয়ার পথে কিন্তু এই জায়গাটা পড়বে। এবার তোমাদের কপাল কতটা ভালো সেটা ডিপেন্ড করে তখন স্নোফল থাকছে কিনা। এখন এপ্রিল, একদম প্রথম উইক, তাই স্নোফলের পরিমাণটা এখন যথেষ্ট পরিমাণে বেশি। তো সেই ক্ষেত্রে স্নোফলটা এখন পাওয়া যাচ্ছে। তো এপ্রিল মাসের প্রথম দিক থেকে আরম্ভ করে মার্চ অবধি কিন্তু এই স্নোফলটা এরকম পাওয়া যায় জেনারেলি, বাট পুরোটাই কিন্তু কপালের উপর ডিপেন্ড করে।
জায়গাতে কিছুটা সময় না কাটালেই নয়, দারুণ সময় কাটছে আমার। ফাইনালি বেরিয়ে পড়লাম থাঙ্গু ভ্যালি থেকে। এখন আমি যাচ্ছি কালাপাত্থর, আর কালাপাত্থর দেখেই আমি গুরুদম্বার যাব। এইখান থেকেই কালাপাত্থরের পারমিট সংগ্রহ করতে হয়। কালাপাত্থরের পথে যাওয়া মানে এক স্বপ্নের মধ্যে হাঁটা, যেখানে আকাশ এতটা কাছে মনে হয় যেন হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায়। রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা কালো পাথরের মাঝে বরফের সাদা চাদর যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাস। বাতাস হিমেল, সূর্য যখন পড়ে পাথরের গায়ে তখন রূপলি ঝিলিক ধরে, মনে হয় পাহাড়ের হৃদয় কথা বলছে। পথ সরু, নিঃশব্দ, আর চারপাশে শুধু সাদা কালোর এক অলৌকিক মেলবন্ধন। প্রতিটি ধাপে ধাপে মনে হয় এ যেন এক নিঃশব্দ কবিতা, যেখানে শব্দ নেই কিন্তু অনুভূতির গভীরতা অসীম। তো ফাইনালি পৌঁছে গেছি কালাপাত্থরে। আর এখানকার অল্টিটিউড কিন্তু 15,000 ফিটের মতো, তো অনেকটাই হাইট এখানে। আর তার সঙ্গে ভীষণ ঠান্ডা, মানে ভীষণই ঠান্ডা। আর মাগি ক্যাব আমি আনতে ভুলে গেছি, আর সেই কারণে হাতে আর কিছু নেই। কিন্তু এই জায়গাটার যে ভিউটা, সেই ভিউটা একদম অনবদ্য একটা ভিউ, দারুণ একটা ভিউ। তো ঠান্ডা লাগলেও আমি তো বলবো যতই কষ্ট হোক না কেন, ডেফিনেটলি এই জায়গাটাতে তোমরা চেক আউট করো। এই জায়গাটা প্যাকেজের মধ্যে পড়ে না, তো তোমাদেরকে কিন্তু এক্সট্রা পে করতে হবে জায়গাটার জন্য। এটা ছাড়া এটা অসাধারণ জায়গা, দারুণ লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে, আমি জাস্ট কথা বলতে পারছি না। আর লোকেশনটা শুধু একবার দেখো তোমরা, কি অনবদ্য, ফাটাফাটি ভিউ, ফাটাফাটি। এসব জায়গাতে লাইফে একবার তো আসা উচিত। কালাপাত্থর সিকিম শুধু একটি গন্তব্য নয়, বরং একটি অভিজ্ঞতা, এক নিঃশব্দ উপলব্ধি। বরফে মোড়া পথ বেয়ে যখন তোমরা পৌঁছে যাবে সেই শুভ্র শিখরে, তখন মনে হয় তোমরা নিজেকে নতুন করে খুঁজে পেয়েছো। নীল আকাশের নিচে দাঁড়িয়ে চারদিকে ছড়িয়ে থাকা শান্ত বরফময় সৌন্দর্য যেন বলে ওঠে, জীবনের সব থেকে সুন্দর জায়গাগুলোতে পৌঁছতে হলে সাহস, ধৈর্য আর নিঃশব্দ স্বপ্নই যথেষ্ট। কালাপাত্থর আমাদেরকে শেখায় প্রকৃত উচ্চতায় পৌঁছানো মানে শুধু উপরে ওঠা নয়, বরং ভিতরের গভীরতা আবিষ্কার করা। প্রথমে সকালে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখান থেকে কিন্তু কালাপাত্থর আসতে মোটামুটি তোমাদের আধা ঘন্টা মতন সময় লাগবে। কিন্তু কালাপাত্থর কিন্তু প্যাকেজের মধ্যে জেনারেলি থাকে না, তাই তোমরা যখন আসবে তখন চেষ্টা করো ট্যুর অপারেটরকে বলে যাতে কালাপাত্থরটাকে ইনক্লুড করা যায়, ঠিক আছে? এই কালাপাত্থর কিন্তু এখানে প্রচুর গাড়ি আছে, আর রাস্তা এখানে কিছুটা ছোটো, তো সেটা খেয়াল রাখতে হবে শ্যুট করার সময় আমাদেরকে। এই কালাপাত্থর কিন্তু আসতে মোটামুটি 3 থেকে 3,500 টাকা চার্জেস লাগে। একসঙ্গে গ্রুপে আসলে কোনো প্রবলেম নেই, বাট আমার মতন যারা সিঙ্গেল এখানে আসছো তাদের কিন্তু একটু বেশি চার্জ পড়বে, তো সেটা মাথায় রাখতে হবে। বাট তাছাড়া এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটার যে ল্যান্ডস্কেপটা সেটা কিন্তু ওয়ার্দি, দারুণ লাগবে। কারণ কি, এই দিকে যদি পুরোটা দেখা যায়, এইদিকে পুরোটাই হচ্ছে বরফ, আর তার পাশে বা তার নিচে পুরোটাই হচ্ছে কিন্তু ল্যান্ডস্কেপটা। জাস্ট একবার দেখো, এই ল্যান্ডস্কেপটা অসাধারণ দেখতে, দারুণ দেখতে কিন্তু ল্যান্ডস্কেপটা। বাট বেশি বরফের দিকে যাওয়া যাবে না, কারণ কি পা পিছলে কিন্তু একদম নিচে গিয়ে পড়বে, পুরোটাই কিন্তু খাদ এখানে, তাই একটু বুঝে আর সাবধানে শ্যুট করো।
বা সাবধানে নিজেদেরকে এখানে ফিল্ম করো, পিকচার নিও। এখানে আসলে প্রচুর ফটোস তোমরা পেয়ে যাবে, প্রচুর ভিডিওস তোমরা করতে পারবে এবং তোমাদের সেটা দারুণ লাগবে। তো করো, এখানে আসো, তোমাদের ভালো লাগবে ডেফিনেটলি। চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খানিকটা সময় কালাপাত্থারে কাটানোর পর আমি বেরিয়ে পড়ছি গুরুদম্মানের উদ্দেশ্যে। কালাপাত্থার থেকে যেতে সময় লাগবে 1 ঘন্টার মতন। গুরুদম্মার লেকের পথে রওনা হওয়া মানে মেঘের রাজ্যে প্রবেশ করা, যেখানে প্রতিটি মোড়ে প্রকৃতি তার রঙিন ক্যানভাসে এক নতুন ছবি আঁকে। রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা তুষার ঢাকা পাহাড় যেন আকাশ ছুঁয়ে থাকে নিঃশব্দ প্রহরী। যতই উপরের দিকে ওঠা যায় ততই পৃথিবীর কোলাহল হারিয়ে এক নিঃসঙ্গ, পবিত্র এবং নির্জনতা ঘিরে ধরে। যেন কোনো স্বর্গীয় আহ্বানে সাড়া দিয়ে তোমরা এগিয়ে চলেছ এক অলৌকিক জলরাশির দিকে, যেখানে পৌঁছে মন কেবল নত হয় না, ভাষা থেমে যায়, আর অনুভব হয় শুধু এক অতল সৌন্দর্যের স্পর্শ। গুরুদম্মার লেকের পথে রওনা হওয়া মানে ধাপে ধাপে পৃথিবী ছেড়ে আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়া। পথ যত এগোয় ততই বদলে যায় দৃষ্টিপট। সবুজ পাহাড়ের বদলে আসে রুক্ষ, শুষ্ক, তুষার মোড়া পাহাড়। এই পথটি তিব্বত মালভূমির একটা প্রশস্ত অংশ, যা পৃথিবীর সর্বোচ্চ এবং অন্যতম প্রাচীন মালভূমি। যখন তোমরা গুরুদম্মারের দিগন্ত ছুঁয়ে হ্রদের একদম কাছে এসে পৌঁছাবে, তখন তোমরা বুঝতে পারবে এই দীর্ঘ নিঃশব্দ রাস্তা শুধু একটা পথ ছিল না, এটা ছিল একটা আত্মার ছোঁয়া, এক গভীর সফর। তো এই আমার পিছনেই কিন্তু গুরুদম্মার লেক, আর তার সঙ্গে তোমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছ সামনের এই যে গুরুদম্মার লেকে আসার যে রাস্তাটা, সেটা একটা অনবদ্য কিন্তু জায়গা। এটা খুবই সুন্দর লাগে, কিন্তু এখানে অক্সিজেনের পরিমাণ কিন্তু অনেকটাই কম, তাই একটু বুঝে আমি এখন যথেষ্ট নিজেকে রেস্ট্রিক্ট করে রাখছি যে বেশি হাঁটাহাঁটি করব না, কারণ কি আমি প্ল্যান করছি যে আমি নিচে যাব। তাই প্রথমে এসে কিছুক্ষণ এই জায়গাটাতে সময় কাটানোটা ভীষণ দরকার। যদি তোমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে নিতে পারো, তাহলে যে অল্টিটিউড সিকনেসটা থাকে সেটা কিন্তু অনেক অংশেই কমে যায়। তাই আমি এখন সেই দিকটাই করছি যে যতটা পারছি এখানে কোনো অ্যাক্টিভিটি না করে কিছুক্ষণের জন্য আইডল হয়ে দাঁড়িয়ে থাকার। অ্যান্ড দেন আমি যাব গুরুদম্মার লেকের একদম নিচে। ফাইনালি পৌঁছে গেছি আমাদের সবার প্রিয় গুরুদম্মা লেক। গুরুদম্মা লেক এমন একটা স্থান যেখানে প্রকৃতি তার নিঃশব্দ সৌন্দর্য দিয়ে হৃদয় ছুঁয়ে যায়। চারদিকে বরফে মোড়া পাহাড়, মাথার উপর গভীর নীল আকাশ, আর মাঝখানে বিস্তৃত শান্ত হ্রদ। এই দৃশ্য যেন স্বর্গের কোনো নিঃশব্দ কোণ। উচ্চতার কারণে শ্বাস নিতে কষ্ট হলেও মন তখন ভরে যায় প্রশান্তির আশ্চর্য এবং অনুভবে। গুরুদম্মা লেক একটা বিশ্বাস, এক ইতিহাস এবং একটা আধ্যাত্মিক নিঃশব্দ মিলনস্থল, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজেকেই নতুনভাবে আবিষ্কার করে। গুরুদম্মারের উপর থেকে গুরুদম্মার দেখা তো কমপ্লিট, বাট আমি একটা চ্যালেঞ্জ নেব। আমি যাব গুরুদম্মারের নিচে, মানে এখান থেকে যেই রাস্তাটা ঠিক এই নিচটাতে যাচ্ছে এবং সেখান থেকে একদম ওইখানটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু অনেকটাই রাস্তা। তাই যারা পুরোপুরি ফিট হবে না তারা কিন্তু এটা করার চেষ্টা করো না। আমার মোটামুটি হ্যাবিট আছে ট্রেকিং করাতে, তাই আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি আর আমি ওই অবধি যাব, আর তোমরাও আমার সঙ্গে সঙ্গে যাবে। তো চলো আমার সঙ্গে নিচের দিকে যাওয়া যায়।
এই নিচে যাওয়ার জন্য কিন্তু যেটা মেইন করতে হবে, আমাদেরকে এই সিঁড়িটা নিতে হবে। এই সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। তোমরা চাইলে ওখান থেকে পাথরের রাস্তা দিয়েও কিন্তু নিচে যেতে পারো, বাট আমার মনে হয় এই সিঁড়িতে যাওয়াটা অনেক বেশি সেফ। তো চলো আমার সাথে নিচে নামা যাক। আসো আমার সাথে চলে আসো। দেখো মোটামুটি অনেক কটা কিন্তু সিঁড়ি আছে এখানে, বাট যেহেতু সিঁড়ি আছে নামতে কিন্তু খুব বেশি অসুবিধে হচ্ছে না। তো এই সিঁড়িটাতে আসলে কিন্তু তোমরা এইখানটাতে এসে পৌঁছে যাবে, আর এখান থেকেও কিন্তু তোমরা অসাধারণভাবে গুরুদংমারের কিন্তু ভিউ দেখতে পাচ্ছ লেকটার। কিন্তু আমি এখানে থাকবো না, আমি এই রাস্তাটাকে ধরে সোজা যাব। তোমরা যখন এই নিচে নামবে তখন তোমাদেরকেও কিন্তু এই রাস্তাটা ধরে যেতে হবে। এখানে আসার সময় এই গামবুট কিন্তু পরে এসো, কারণ এখানে কিন্তু কাদা থাকবে। জুতো পরে আসলে কিন্তু জুতো ভিজে যাবে। চলো আমার সঙ্গে যাওয়া যাক। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, স্বর্গ লাগছে আমার এক কথায়। সার্থক আমার নর্থ সিকিমে আসা। তো প্রায় 5 মিনিট মতন হেঁটে কিন্তু এত অবধি এসছি, কিন্তু এখনও অনেকটা যেতে হবে। তো একটু ব্রিদিং প্রবলেম তো হচ্ছে না সেটা বলবো না, কিন্তু একদম যদি ঠান্ডাভাবে বা কামলি এখান থেকে যাওয়া যায় তাহলে পুরো কিন্তু রাস্তাটা যাওয়া যেতে পারে। আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু কোনোবারই সাহস পাইনি, কিন্তু এইবার অনেকটাই বেটার ফিল করছি আমি। আর তার জন্যই কিন্তু এই রাস্তা ধরে পুরো এন্ড অবধি যাব। তো চলো, আমি তো আর একা যাব না, আমার সঙ্গে তোমরাও যাবে। তো চলো পুরো গন্তব্যে যাওয়া যাক। তো আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, আর একটুখানি রাস্তা বাকি। কিন্তু অলরেডি আর্মিরা কিন্তু আমাদেরকে উপরে যেতে বলছে, কারণ এখানে আর কেউ আসেনি, কেউ নেই এই মুহূর্তে। তাই দেখি কতটা যাওয়া যায়, কারণ কি একবার অলরেডি কিন্তু আমাকে ডেকেছে, তো তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। আর এখান থেকে আমি দেখিয়ে দেবো কি ভিউ থাকছে এখানে তোমাদের জন্য। তো চলো তাড়াতাড়ি করে আসো, আর দেরি করা যাবে না এখান থেকে। তো কেমন লাগলো তোমাদের? গুরুদংমারের একদম কাছে কিন্তু আমি চলে গেছিলাম। আর্মি যদি না ডাকতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি আমি ফিরে যেতাম না, কারণ কি এতটা আসার পর এখানে মনে হবে তোমাদের যে কিছুটা সময় কাটানোর দরকার আছে। আমি এখানে সময় কাটাতাম, কিন্তু কি করা যাবে, হাতে সময় আর নেই। আমাদের ড্রাইভার দাদা, আর্মি ক্যাম্পে যত লোক ছিল এখান থেকে কিন্তু সবাই চলে গেছে, আর কোনো ট্যুরিস্টই এখন এখানে নেই। তো কি করা যাবে? তো আমাকে ডেফিনেটলি জানিও এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, আর তোমরাও যখন এখানে আসবে তখন ডেফিনেটলি কিন্তু এই জায়গাটাকে ভিজিট করো, তোমাদের দারুণ লাগবে। আর আমি এখানে দাঁড়াবো না, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি এখান থেকে উপরের দিকে। তবে যাওয়ার সময় আমি ভাবছি যে আমি আর সিঁড়ির দিকটা নেব না, ওখানে অনেকটা সময় বেশি লাগতে পারে। যেহেতু আমি এখনও পর্যন্ত ফিট অ্যান্ড ফাইন আছি, তাই আমি ট্রাই করব এখানে অফরোড করে উঠে যাওয়ার। তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এখন ঘড়িতে প্রায় এখন 2:15 বাজে। একটা জিনিস বলবো, আমি যখন এর আগে গুরুদংমারে এসেছিলাম তখন আমি শুনেছিলাম যে 1-1:30টার পর নাকি এখানে ভয়ঙ্কর হাওয়া হয়, আর তার জন্য নাকি সবাই সকাল সকাল গুরুদংমার লেকের দিকে আসে। বাট সেরকম কিন্তু কিছু আমার আপাতত চোখে পড়েনি। আমি জানি না যে সেরকম কিছু হয় কি না, বা এটা ড্রাইভার দাদারা জাস্ট আমাদেরকে বলেন কি না, কারণ এখন কিন্তু বলতে পারো হাওয়াই নেই এখানে, কোনোই প্রবলেম হচ্ছে না। আর বরং
এখন বরং প্রবলেমটা আমার সকালের তুলনায় অনেক বেশি কম হচ্ছে। তো এই জিনিসটা আমাকে কমেন্ট করে জানিও যে এখানে বেলা 2টো অবধি কেউ ছিলে আর তারা ওরকম টাইপের হাওয়া ফেস করেছো, এটা আমাকে জানিও, কারণ আজকে আমি কিন্তু সেরকম কিছুই ফেস করিনি। তো চলো গাড়ির দিকে যাওয়া যাক। দারুণ কাটলো কিন্তু আমার এই গুরুদম্বারের টাইমটা। প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আর বেশি কথা বাড়াবো না। চলো এবার এখান থেকে যাওয়া যাক। অনেকক্ষণ সময় কাটানোর পর এইবার গুরুদংমার লেককে বিদায় চালানোর পালা। গুরুদংমারকে আবার ফেরার প্রতিজ্ঞা করে আমি বেরিয়ে পড়লাম লাচেনের উদ্দেশ্যে। আর এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমার হোমস্টে। তিন ঘন্টার পর ফাইনালি পৌঁছে গেছি আমি আমার হোমস্টে পৌঁছেই আমি তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নেব, কারণ এখান থেকেই আমি এখন রওনা হয়ে যাব লাচুংয়ের পথে। আজ দুপুরে ভাত, ডাল, মিক্সড ভেজ আর ডিম দিয়ে সেরে ফেললাম লাঞ্চ। খাওয়ার শেষ করতে না করতেই আমি বেরিয়ে পড়লাম লাচুংয়ের পথে। এখন বিকেল 5টা বাজে। লাচুং পৌঁছাতে সময় লাগবে এখান থেকে 2 ঘন্টার মতন। লাচুং যাওয়ার পথে রডোডেনড্রনের বেশ কিছু গাছ কিন্তু চোখে পড়লো আমার, আর সঙ্গে অনবদ্য ওয়াটারফলস তো থাকছেই। খানিকটা খারাপ রাস্তা পেরোনোর পর কিন্তু সন্ধে নেমে এলো, আর আমার এখনো পৌঁছতে সময় লাগবে 40 মিনিটের মতন। আর ফাইনালি আমি পৌঁছে গেছি হোয়াইট ইয়াক হোমস্টেতে। এখন আমি ভীষণ টায়ার্ড। চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে একবার রুম ট্যুরটা দিয়ে দিই। রুমের ভেতরেই তোমরা দেখতে পাচ্ছ একটা ডাবল বেড, তার সঙ্গে একটা সিঙ্গেল বেড, পাশে একটা সাইড টেবিলও আছে, আর তার সাথে রুমটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। সঙ্গে ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড বেসিন আর একটা গিজার। আর একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলেই তোমরা পেয়ে যাবে এই হোমস্টে রেস্টুরেন্ট। হ্যাঁ, এই হোমস্টেতে একটা দারুণ রেস্টুরেন্টও কিন্তু আছে। তোমরা ডেফিনেটলি এখানে আসলে চেক করতে ভুলো না। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করা হলো আমার খাবার। আজকের খাবারের মেনুতে আছে ভাত, ডাল, একটা স্কোয়াশের তরকারি, সঙ্গে চিকেন, স্যালাড আর আচার। আর এই দিয়েই আমি কিন্তু আমার ডিনার কমপ্লিট করে নিচ্ছি। আর অ্যাজ ইউ নো, খাবারের টেস্ট কিন্তু পাহাড়ে দারুণ হয়। তো চলো তাড়াতাড়ি করে খাবারটাকে শেষ করে নেওয়া যাক, কারণ কালকে তোমাদের জন্য ওয়েট করছে আরও অনেক কটা অ্যাক্টিভিটিস। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকবে ইয়ামথাং ভ্যালির দারুণ গল্প। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।